ঐশী, এই ঐশী, ওঠো। ঘুম ঘুম চোখে পিট পিট করে চোখ খোলে ঐশী। আবৃত্তির মুখটা স্পষ্ট হতেই চোখ কষলে উঠে বসে। ঘুম জড়ানো গলায় বলে ওঠে, কি হয়েছে ভাবি? হয়নি এখনো, কিন্তু হবে। কি হবে? তোমার বিয়ে। প্রকট নেত্রে চেঁচিয়ে ওঠে ঐশী। কি? আবৃত্তি কানে হাত দিয়ে বলল আস্তে। চেঁচাও না রে বাবা। আমার কানের পর্দা ফেটে গেল। ঐশী হতবাক গলায় ভেঙে ভেঙে আওড়ে, ভাবি তুমি কি সত্যিই আমার সামনে আছো, নাকি আমি এখনো স্বপ্ন দেখছি? না গো ননদিনী, তুমি বাস্তবেই বসবাস করছো। একটা চিমটি কাটো তো। আবৃত্তির ঐশীর কথা মতো বেশ জোরে সরে একটা চিমটি কাটে। আহ! আবৃত্তি হাসতে হাসতে বলে, কি এবার বিশ্বাস হয়েছে? যাও এবার ফ্রেশ হয়ে নিচে আসো, তোমার শাশুড়ি মা এসেছেন। ইস ভাবি, মা আসবে যেহেতু আগে কেন উঠিয়ে দাওনি? এখন কি মনে করবেন উনি? আবৃত্তি ঐশীর হালকা এলোমেলো হয়ে থাকা রুমটা গোছাতে গোছাতে মৃদু হেসে বলে, কিছুই মনে করবে না। তোমার শাশুড়ি জানেন তার হবু বৌমার রাত জেগে পড়তে হয়। এখন ওঠো, জলদি গোসল সেরে আসো, শাড়ি পরিয়ে দেই। ঐশী মনের উত্তেজনা বহু কষ্টে দমিয়ে ওয়াশরুমে ঢুকল। আবৃত্তি কাজ করছিল, হঠাৎ মুঠোফোনটা তার স্বরে ভাইব্রেট হয়ে স্ক্রিন জ্বলে ওঠে। আবৃত্তি ফোনটা হাতে নিয়ে ভুরুকুচকে দেখে একটা আননোন নাম্বার। তবু রিসিভ করে ফোনটা কানে ধরে ধিমি স্বরে বলল, হ্যালো, কে বলছেন? ওপাশ থেকে ভেসে আসে একটা দারাজ গলার স্বর, আমি ওয়াফার মাম্মাম। আমাকে আপ্পি ডাকবে আরশান? আরশান নাক মুচকে বলল, আমি তোমাকে কেন আপ্পি ডাকবো? ওয়াফা কপালে ছড়িয়ে থাকা বেঙ্গস কাটিং চুলগুলো আঙ্গুলের সাহায্যে সরিয়ে বেশ ভাব নিয়ে বলল, কারণ আমি তোমার চেয়ে 1 মান্থ বড়। আরশানকে খানিক ভাবুক দেখা গেল। বাচ্চাটার মাথায় এটা ঢুকছে না যে 1 মাসের বড় আবার কিসের বড়। কি খেলা হচ্ছে কিডস? দুজন পিছনে ফিরে দেখে যথারীতি সাদা টি শার্ট আর একটা ঢোলা ঢালা ট্রাউজার পরনে ঐক্য এসে দাঁড়িয়েছে লনে। হাসি মুখে বাচ্চাদের কাছে এগিয়ে এসে ওদের সাথেই লনের সবুজ ঘাসে বসে পড়ল। ঐক্যকে দেখে আরশান বিভ্রান্ত গলায় প্রশ্ন করে, পাপা, ওয়াফামণি বলছে ওকে আপ্পি ডাকতে, কারণ সে আমার 1 মাসের বড়। আরশানের কথা শুনে ঐক্য হু হা করে হেসে দেয়। পাপাকে হাসতে দেখে ওয়াফা মুখ ফুলিয়ে শুধায়, তুমি হাসছো কেন পাপা? আমি একদম সত্য বলছি, আমি আরশানের 1 মান্থের বড়। 1 মান্থ দেখো, মার্চ, এপ্রিল, মে। ওয়াফা গুরুতর ভঙ্গিতে আঙ্গুলের খাঁজগুলো গোনা আরম্ভ করে, যেন আজ পাপাকে প্রমাণ দিয়েই ছাড়বে সে আরশানের 1 মাসের বড়। ঐক্য কোনো রকমে হাসি রুখে মেয়েকে নিজের কাছে টেনে আনলো, বলল, মা, 1 মাসের বড় ইজ নট এ বিগ ডিল, তুমি আরশানের বোন, এটাই ফ্যাক্ট। ওয়াফা হঠাৎ প্রশ্ন করে, পাপা, কালকার ডান্স ক্লাসে রিপ্পি বলেছিল আমরা ভাই বোন কি করে হয়েছি? ঐক্যর মুখের হাসি মিলিয়ে যায়, থম মারা কণ্ঠে শুধায়, তুমি কে বলেছিলে? ওয়াফা চট করে বলল, ম্যাজিক করে। ঐক্য অবাক স্বরে শুধায়, মানে? পাপা, আমি আল্লাহকে বলেছিলাম যেন সুইটি আন্টিকে আমার মাম্মাম করে দেয়। দেখো, আল্লাহ ম্যাজিক করে সুইটি আন্টিকে আমার মাম্মাম বানিয়ে দিয়েছে। ঐক্য মেয়ের নিষ্পাপ কপলে হাত রেখে মৃদু হাসে বলে, একদম ঠিক বলেছ মা। তারপর বুক ভরে একটা সতেজ নিঃশ্বাস টেনে নিয়ে দুজনকে নিজের সন্নিকটে টেনে নিয়ে আসে। বাচ্চা দুটোর ললাটে সস্নেহে দুটো চুম্বন এঁকে বলে, তোমরা সবসময় দুজন দুজনের বন্ধু হয়ে থাকবে। চলার পথে একজন হোঁচট খেয়ে পড়লে আর একজন টেনে তুলবে। যদি আমি আর তোমাদের মাম্মাম কখনো তোমাদের সাথে নাও থাকি, তোমরা কোনো দিন ভুলে যাবে না তোমরা দুজনের বন্ধু, মনে থাকবে? ওয়াফা আরশান ঐক্যর দিকে স্থির দৃষ্টিতে তাকিয়ে মাথা নাড়ায়। ঐক্য দুজনকে বুকে জড়িয়ে নেয়। একটা প্রশান্তিকর নিঃশ্বাস ছেড়ে অনুভব করে আজও পরিপূর্ণ। আমি ওয়াফার মাম্মাম। আবৃত্তি প্রথমে হকচকিয়ে গেলেও মুহূর্তে সামলে নেয় নিজেকে।
মুখটা থমথমে করে প্রত্যুত্তর করে, এক্সকিউজ মি, তুমি বোধহয় আমাকে চিনতে পারোনি। আমি মডেল মাহিরা আর ওয়াফার মম। আপনি কে আমি খুব ভালো করে চিনতে পেরেছি। এত বিশদভাবে বর্ণনা করতে হবে না। এখন আসল কথায় আসুন। আমাকে কল করার কি প্রয়োজন পড়ল ক্লিয়ারলি সেটা বলুন। আবৃত্তি কথা কেড়ে নিয়ে নিস্পৃহ গলায় বলল। আবৃত্তির শক্ত কথাগুলো শুনে মাহিরা চমকে উঠল। তাৎক্ষণিকভাবে কোনো উত্তর করতে পারল না আবৃত্তির প্রশ্নের। কি হলো, আপনি কিছু বলবেন নাকি আমি কল কাটব? মাহিরার ভোতা মস্তিষ্কে প্রশ্ন করে, ওয়াফা কোথায়? বারবার ওয়াফার নাম মাহিরার মুখে শুনে কেন জানি খুব কষ্ট হচ্ছে আবৃত্তির। কি চায় এই মহিলা? কেন আবৃত্তির সংসার নজর দিচ্ছে? আচ্ছা, ওয়াফাকে কি এই মহিলা আবৃত্তির থেকে কেড়ে নিতে চায়? কি হলো, বলছেন না কেন? আমার মেয়ে কোথায়? ওয়াফাকে দিয়ে আপনার কি কাজ সেটা জানতে পারি? মাহিরা দাঁতে দাঁত চেপে ধরে বলে, আমি ওয়াফার জন্মদাত্রী মা, আর সন্তানের কাছে মায়ের কি প্রয়োজন থাকতে পারে মিসেস আবৃত্তি চৌধুরী? অপমানে ফুঁসতে থাকা মাহিরা গলায় হালকা কৌতুকের সুর তুলে বলল, ও হ্যাঁ, আপনি তো আবার আমার এক্স হাজব্যান্ডের দ্বিতীয় স্ত্রী। যদি ওকে দ্বিতীয় বিয়ে করুক তাতে আই হ্যাভ নো প্রবলেম। চাইলে আরও দুটো বিয়ে করতে পারে, সেটা ওর ইচ্ছে। কিন্তু ও কোন সাহসে একটা বাইরের মেয়েকে আমার মেয়ের মাম্মাম বানিয়ে দিয়েছে? আমার মেয়ের এত দুর্দিন আসেনি যে সৎ মায়ের কাছে বড় হবে। মাহিরার কথাগুলো তীরের ফলার মতো বুকে এসে বিঁধল আবৃত্তির। সৎ মা, দ্বিতীয় স্ত্রী, এই বাক্য দুটো 20 বাক্যের ন্যায় কানে শোনালো। কথাগুলো তো সত্যি, তাহলে আবৃত্তির এত কষ্ট হচ্ছে কেন? আবৃত্তি দ্রুত নিজেকে সামলে নেয়। ওয়াফার ওপর এই মহিলার কোনো অধিকার নেই। ভেতরকার সব উদ্বেগ কষ্টের ধামাচাপা দিয়ে কণ্ঠস্বর স্বাভাবিক রাখার চেষ্টা করে আবৃত্তি শক্ত কণ্ঠে বলল, প্রথমত ভদ্রভাষার কথা বলুন মিস মাহিরা। আপনার নিচু মন মানসিকতার পরিচয় সব জায়গায় দিতে যাবেন না। আর দ্বিতীয়ত, আমি ঐক্যের একমাত্র স্ত্রী আর ওয়াফার মা। আপনার ভাষ্যমতে সৎমা, তাই সই। হ্যাঁ, আমি সৎমা ওয়াফার। আপন মা যদি আপনার মতো স্বার্থান্বেষী লোভী মা হয়, তাহলে আমি সৎমা হিসেবে গর্বিত বোধ করব। অন্তত এই নিষ্পাপ বাচ্চাটার শৈশব আমার কাছে নিরাপদ থাকবে। আর আপনার যদি নিজের বাচ্চার প্রতি বিন্দুমাত্র মায়া থাকতো, তবে কি করে দুধের শিশুটাকে ছেড়ে যেতে পারলেন? মাহিরার আগে হিতাহিত জ্ঞান শূন্য বনে যায়। আবৃত্তির কথাগুলো যেন ওর কাটা ঘায়ে নুনের সিটের মতো জ্বলন ধরিয়ে দিয়েছে। ক্ষুব্ধ গলায় কিরমির করে বলে, আমি আমার সন্তানের সাথে যাই ইচ্ছে করব, তাতে তোমার কি? ও প্লিজ মিস মাহিরা, বারবার আমার সন্তান জব করা বন্ধ করুন। আচ্ছা, আগে আমাকে একটা কথা বলুন, ওয়াফার সামনে আসলেও ও আপনাকে ওর মা হিসেবে চিনতে পারবে? আবৃত্তির এই প্রশ্নটাই যথেষ্ট ছিল মাহিরার ভোতা মুখটা থোঁতা করে দিতে। বহু কষ্টে দুটো কথা খুঁজে আবৃত্তির প্রশ্নের যোগ্য উত্তর দিতে পারল না। ওয়াফা যখন 2 বছরের, তখন ঐক্যকে ডিভোর্স দিয়ে সব ছেড়ে ছুঁড়ে চলে এসেছিল। চোখে কেরিয়ারের নেশা, অন্তরে সফলতার ক্ষুধায় নিজের ছোট্ট মেয়েটার চিন্তা একটু উকি দেয়নি। আসলে নিজের ব্যস্ততার মধ্যে সময় হয়নি অতটুকু বাচ্চার খোঁজ নেওয়ার। মাহিরার ভাবনার মধ্যে আবৃত্তি কাট গলা শোনা গেল। আগে একজন প্রকৃত মা হন মাহিরা। কেবল জন্ম দিলেই মা হওয়া যায় না, একজন মাকে ত্যাগী হতে হয়। একটা পশুও তো নিজের দুধের শিশুকে আগলে রাখে, অথচ আপনি, আফসোস, আপনি এমন একজন মা যে নিজের সন্তানের দুধের তৃষ্ণাটুকু পর্যন্ত মেটাননি। বলতে বাধ্য হচ্ছে আপনি মা নামের কলঙ্ক। মাহিরার মুখের রক্ত সরে যায়। ফোনের ওপাশে সম্পূর্ণ স্তব্ধ হয়ে থমকে বসে রইল। মাহিরাকে আর কিছু বলার সুযোগ না দিয়ে আবৃত্তি কাট গলায় ফের বলল, রাখছি, আর কোনোদিন কল না দিলে খুশি হব। কল কেটে আবৃত্তি ফোনটা হাতে নিয়ে দপ করে বেডে বসে পড়ে। ওর চোখ দুটো টলমল করে নোনা জলে। এই তো মাত্র 4 দিন হলো ও নতুন করে একটা সংসারের মতো সংসার পেল।
এর মধ্যেই ওর সুখে কুনজর লেগে গেল। মাহিরার কথাগুলো এখনো কানে বেজে চলেছে। হঠাৎ করে আবৃত্তির মনে একটা অযাচিত আতঙ্ক হানা দেয়। শিউরে উঠে ঘরের মাঝেই বিড়বিড় করে বলে, ওয়াফা। ওয়াফা কোথায়? সন্তান হারানোর শঙ্কায় উন্মত্ত আবৃত্তি পাগলপ্রায় হয়ে নিচে ছুটে যায়। এই তো কিছুদিন পূর্বে ভাগ্যের উত্থানে কুড়িয়ে পাওয়া সুখটুকু আঁচলে ধরে রাখতে উন্মাদের মতো ছুটে যায় নিচে। লনে আসতে আবৃত্তির পায়ের তলার মাটি সরে যায়, নেই কোথাও ওর পুতুল মেটা নেই। সকালে আবৃত্তির পরিয়ে দেয়া ফ্রকটা পরে এখানেই তুরতুর করে খেলছিল না, তাহলে এতটুকু সময়ের মধ্যে কোথায় গেল? ওই মাহিরা নিয়ে যায়নি তো? পেয়েও সব হারানোর শঙ্কায় আবৃত্তির বাহ্যিক জ্ঞান লোপ পেয়েছে। চোখ বেয়ে গড়িয়ে পড়ছে উষ্ণ জলের ফোয়ারা। আবৃত্তির মধ্যে সেগুলো মোছার কোনো তাগিদ লক্ষ্য করা যাচ্ছে না। বিহ্বল ভীতু আবৃত্তি হঠাৎ ফুপিয়ে কেঁদে ওঠে। ঠোঁট ভেঙে কেঁদে বলে, ওয়াফা সোনা মা আমার, কোথায় তুমি? তুমি মাম্মামকে ছেড়ে কোথায় গিয়েছ? হঠাৎ সূর্যের সোনালি রোদ্দুরের মতো খিলখিল হাসির শব্দ আবৃত্তির কানে বাড়ি খায়। চকিতে আবৃত্তি সেই শব্দের উৎসের দিকে চারিদিকে তাকায়। ওর খোঁজার মাঝেই ফের কাঙ্ক্ষিত খিলখিলে হাসির ফোয়ারা আবৃত্তির কর্ণধারে এসে বাড়ি খায়। একটু পর আবৃত্তি বুঝতে পারে শব্দটা বাড়ির পেছন সাইড থেকে আসছে। আবৃত্তি রুদ্ধশ্বাসে ছুটে যায় অন্তরের তাড়নায়। বাড়ির পেছনে আসতে ওর ব্যস্ত পদযুগল থমকে যায়। একটা ঠান্ডা শীতল বাতাসের পরশ নিমেষে ওর পীড়ায় জর্জরিত অন্তরকে শীতল করে দেয়। চৌধুরী ভিলার পেছনে একটা সুইমিং পুল আছে, যেটা এর আগে চক্ষু গোচর হয়নি আবৃত্তির। পুলে মাঝখানে ঐক্য দু হাতে ওয়াফা আরশানকে সাঁতার শেখাতে ব্যস্ত। বাচ্চা জুটো পানি ঝাপটে ঝাপটে খিলখিল করে হাসছে। আবৃত্তির চোখে এতক্ষণে সব বিষাদ উবে যায়। সেথায় ভর করে এক পশলা প্রশান্তি। দৃষ্টিতে থই থই আবেগের জোয়ার নিয়ে আবৃত্তি অধর জোড়া প্রসারিত করে হাসে। নিষ্পলক চেয়ে থাকে তার সুখগুলোর দিকে। হঠাৎ আরশানের চোখ যায় আবৃত্তির দিকে। স্ফুট কণ্ঠে চেঁচিয়ে বলে, মাম্মাম এদিকে এসো, দেখো পাপা আমাদের সুইমিং ট্রেনিং দিচ্ছে। ট্রেনিং বাবা? হ্যাঁ ট্রেনিং। ওয়াফা মুখ চিপে হাসে। আবৃত্তি মুচকি হেসে ওদের কাছে এগিয়ে আসে। অক্ষ হাত দিয়ে ভেজা চুলগুলো কপাল থেকে সরিয়ে বলে, মিসেস আবৃত্তি সাঁতার জানেন? আবৃত্তি ঘাড় নাড়ায়। অক্ষ ইঙ্গিতপূর্ণ চোখে তাকে বলে, আসুন না তাহলে আপনাকেও কোলে নিয়ে সাঁতার শেখাই। সহসা আবৃত্তির মুখের হাসি মিলিয়ে যায়, বিষম খেয়ে ওঠে বেচারি। অক্ষর দিকে চোখ গরম করে তাকিয়ে বলে, লাগবে না সাঁতার শেখানো, তাড়াতাড়ি ওদের নিয়ে পানি থেকে উঠুন, আমি টাওয়াল নিয়ে আসছি। কয়েকদিন পর আজ চৌধুরী ভিলা সেজেছে বাহারি আলোকসজ্জায়, কারণ আজ আহান ঐশীর কাঙ্ক্ষিত পরিণয়ের দিন। সকাল থেকে আবৃত্তির পা দুটো 1 মিনিটের জন্য এক জায়গায় স্থির হয়নি। ঘরোয়াভাবে আকদ হলেও ব্যস্ততার কোনো কমতি নেই। অতিথিদের আপ্যায়ন, বাচ্চাদের দেখাশোনা, রান্নাবান্না তদারকি সব একা হাতে আবৃত্তিকেই সামলাতে হচ্ছে। ঘেমে নিয়ে একাকার হয়ে ঐক্য রান্নাঘরের দরজার সামনে একটা ব্যাগ রাখলো। আবৃত্তি ওকে দেখে ব্যস্ত হয়ে চুলোটা লো ফ্লেমে রেখে এগিয়ে এলো। স্বামীর ঘরমাক্ত মুখটা দেখে তস্ত্র চারদিকে চোখ বুলিয়ে নিজের শাড়ির আঁচল টেনে মুখটা মুছিয়ে দিল। ঐক্যবদ্ধ নেত্রে মুচকি হাসে। আবৃত্তির এই ছোট ছোট যত্নগুলো ও খুব উপভোগ করে। এত মায়া মায়া এই যত্নগুলো, এগুলো লোভ ঐক্য নিজেও ছাড়তে নারাজ। মুখটা মুছে আবৃত্তি ফ্রিজ থেকে কাঁচা আমের শরবত বের করে দিল। ঐক্য শরবত খেতে খেতে বলল, বাজারে এত গরম, খেটে খাওয়া মানুষগুলো কি করে এত গরম সহ্য করে? সামান্য একটু বাজার করে আনতেই আমার জান বেরিয়ে গিয়েছে। আবৃত্তি বাজারগুলো গুছিয়ে রাখতে রাখতে বলল, ও আপনারা বুঝবেন না, এসির হাওয়ার নিচে কাজ করা মানুষ কি আর সূর্যের তাপের নিচে কাজ করা মানুষের কষ্টের মর্ম বুঝবে? ঐক্য চারিদিকে সাবধানী নজরে তাকায়। আশেপাশে কেউ নেই নিশ্চিত হতেই ঐক্য বিড়াল পায়ে একদম আবৃত্তির পেছনে দাঁড়ায়। আবৃত্তি মন দিয়ে বিফ স্টেক করছিল। খোপা থেকে কয়েকটা চুল বের করে আবৃত্তির ঘরমাক্ত ফর্সা মুখে লেপটে আছে। শাড়ির আঁচল কোমরে গুজিয়ে দক্ষ গিন্নির মতো হাতা খুন্তি নাড়ছে।
ঐক্য যে পেছনে এসে দাঁড়িয়েছে টের পায়নি। ঐক্য বিমুগ্ধ দৃষ্টিতে আবৃত্তির বউয়ের মোম ঢালা পেলব কপলে চেয়ে রয়। ওর কানের কাছে ঠোঁট এগিয়ে ফিসফিসে বলে, মিসেস চৌধুরী, কাজ করতে করতে আপনার মেজাজ বোধহয় হট হয়ে আছে। 1 মিনিট রুমে আসবেন, আপনার হট মেজাজটা কুলকুল করে দেব। আবৃত্তির আপাদমস্তক শিরশিরি অনুভূতিতেছে যে ও টের পেয়েছে লোকটা পেছনে এসে দাঁড়িয়েছে, তবুও মানা করেনি। স্বামীর এমন আহ্লাদগুলো কোন মেয়ে ছাড়তে চাইবে? আবৃত্তি কি বোকা নাকি? ওর নিজের জীবনের ভাগ্য করে পাওয়া সকল সুখ আহ্লাদ অনুভূতি মন ভরে আস্বাদন করবে। মনের ভাব আড়াল করে আবৃত্তি মেয়েকে রাগান্বিত হওয়ার ভান ধরে বলল, জানতো আমার মেজাজ এমনিতেই ঠান্ডা, আপনাকে আর ঠান্ডা করতে হবে না। আপনি বাচ্চা দুটোকে পারলে গোসল করিয়ে দিন। ঐক্য মুচকি হেসে বলল, আচ্ছা, একদম বেশিক্ষণ পানিতে রাখবেন না ওদের, ওয়েদার চেঞ্জ হচ্ছে, ঠান্ডা লেগে যাবে না হয়। ঐক্য টুপ করে আবৃত্তির গালে একটা চুমু খেয়ে বলল, যথাজ্ঞা মহারানী। আবৃত্তির চোখ বড় বড় করে চারদিকে তাকায়, কুণ্ঠায় নুয়ে ঈষৎ রাগ দেখে বলে, দূরে যান তো, কি শুরু করলেন? ঐক্য মুচকি হাসে আর একটু ঘনিষ্ঠ হয়ে দাঁড়ায়। কই বৌমা তোমার হয়ে? ঐক্য সিটকে আবৃত্তির থেকে দূরে সরে দাঁড়ায়। কাকুলি একটু অপ্রস্তুত হলেন, ইতস্ততভাবে বললেন, বলেছিলাম তোমাদের রান্না কত দূর, একা একা পারছো তো মা? আবৃত্তি যেন লজ্জায় মাটির সাথে মিশে যাবে কাজে ব্যস্ততা দেখিয়ে মৃদুস্বরে বললে, এই তো মামুনি, স্টেকটা হয়ে এসেছে, ফ্রাইড রাইস করবে এবার। আচ্ছা তুমি ফ্রাইড রাইস বসিয়ে দাও, মামুনি স্টেকটা দেখছি। রিমলা আর রেনু কোথায়? ওদের গোসলে পাঠিয়েছি, ভোর রাত থেকে দুজন রান্নাঘরে ছিল। এই ফাঁকে ঐক্য সুরসুর করে কিচেন থেকে বের হয়ে গেল। এখানে থাকলে আজ আর রক্ষে নেই, বউ তাকে কাঁচা চিবিয়ে খাবে। বাচ্চাদের তৈরি করে আবৃত্তি নিজে তৈরি হতে শুরু করলো। আলমারি থেকে লাল জর্জেট শাড়িটা বের করে পরতে শুরু করে। ঐশীর আকুত উপলক্ষে ঐক্য সবাইকে শপিং করে দিয়েছিল। আবৃত্তির জন্য পছন্দ করে এই রেড শাড়িটা কিনেছে, কিন্তু শাড়িটা এতটাই পিচ্ছিল যে পরতে রীতিমতো ফাঁসাদে পড়তে হচ্ছে। হঠাৎ রুমের দরজায় কেউ নক করে। আবৃত্তি শাড়িটা কোনো মতে শরীরে জড়িয়ে দরজা খুলে দেয়। ঐক্য আবৃত্তিকে আপাদমস্তক পরখ করে হেসে বলে, কি ব্যাপার বউ, আপনার তৈরি হতে হতে ঐশীর বিয়েই শেষ হয়ে যাবে। আবৃত্তি ঐক্যর দিকে একবার চোখ বুলায়। অ্যাজ ইউজুয়াল আপাদমস্তক ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ড্রেস আপ লক্ষ্য করা যাচ্ছে। হোয়াইট শার্ট, তারপর ব্ল্যাক ভেস্ট, ভেতরে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট চেক টাই, ওপরে ব্ল্যাক কোট। আবৃত্তি মনে স্বামীর রূপে মুগ্ধ না হয়ে থাকতে পারল না। তথাপি রুমে ঢুকতে ঢুকতে বিরক্তির গলায় বলল, আমি রেডি হতে কখনো এত সময় লাগে না, আপনি ভালো করেই জানেন। সব দোষ আপনার কিনে দেয় এই শাড়ির, এতটাই পিছলা যে আমি পরতে পারছি না। ঐক্য গলা ছেড়ে বলল, আমি আসি কি করতে, এসো আমি হেল্প করছি। আবৃত্তির মনোপুত হলো প্রস্তাবটা, তাহলে কুচিটা ধরে দিন। ঐক্য হাঁটু করে বসে আবৃত্তির কুচিগুলো বিন্যস্ত করে দেয়। দিন, আমার হাতে দিন। না, আমাকে করতে দিন বলে আবৃত্তিকে সম্পূর্ণ জড়িয়ে কুচিগুলোর মসৃণ নির্মেদ কোমরে গুঁজে দেয়। আবৃত্তি শিহরণে কুকড়ে যায়। ঐক্য ইচ্ছে করে একটু সময় নিয়ে কুচিগুলো কোমরে গুঁজে দেয়। এই ফাঁকে আবৃত্তির মরণ দশা। বড় বড় নিঃশ্বাস নিয়ে ঐক্যর হাতটা খামচে ধরে বলল, হয়েছে, আপনি উঠুন, বাকিটা আমিই পারবো। ঐক্য ঠোঁট কামড়ে হেসে উঠে দাঁড়ায়। আবৃত্তির শাড়ি পরা হলে ঐক্য কাভার্টের দিকে এগিয়ে যায়। একটা বক্স বের করে ভ্যানিটির সামনে রাখে। আবৃত্তি কৌতূহলে তাকিয়ে দেখে ঐক্য বক্সটা খুলতেই গাঢ় রেড কালারের একটা হীরের পেন্ডেন্ট জলজল করছে। আবৃত্তি মুগ্ধ চোখে পেন্ডেন্টটার দিকে তাকিয়ে থাকে। ঐক্য মুচকি হেসে পেন্ডেন্টটা নিজের হাতে আবৃত্তির গলায় পরিয়ে দেয়। আবৃত্তি নিজের গলায় হাত ছুঁয়ে শুধায়, এটা কখন নিয়েছেন? ঐশীর জন্য গিফট কিনতে গিয়েছিলাম বসুন্ধরায়, তখন এরা চোখে পড়ে গেল, ভাবলাম তোমার শাড়ির সাথে ম্যাচিং হবে, তাই কিনে ফেলেছি। এটার অনেক দাম না, কি দরকার ছিল এটার? বউকে গিফট দিতে দরকার পড়ে না। আবৃত্তির আনত মুখে মুচকি হাসে, মুখে বলল, স্বামীর এই উপহারে ও বেশ খুশি হয়েছে। ঐক্য হঠাৎ ওকে নিজের দিকে ফেরায়। হালকা মেকআপে সজ্জিত বউয়ের আকর্ষণীয় আননে নির্নিমেষ চেয়ে মুগ্ধ স্বরে অড়ায়,
ইউ লুক লাইক এ ব্লুমিং রোজ মিসেস চৌধুরী। আবৃত্তি লজ্জায় আইটাই করে ওঠে। ঐক্য চেয়ে থাকতে থাকতে চোখে ঘোর লেগে যায়। হঠাৎ করে দখল করে নেয় আবৃত্তির কৃত্রিম রঙে রঞ্জিত ওষ্ঠযুগল। ঘটনার আকস্মিকতায় আবৃত্তি চমকে ওঠে। শরীরে ঝাপটা দিয়ে যায় অল্প পুরনো স্পর্শের রেশ। তড়িৎ নিজেকে সামলে নিজেও আঁকড়ে ধরে ঐক্যর শার্টের কলার। বদ্ধ নেত্রে নিজেও হারিয়ে যায় স্বামীর সাথে প্রমত্ত অধর সুধা পানে। ঐক্য হ্যাঁচকা টানে আবৃত্তিকে আরেকটু কাছে টানে। আবৃত্তির প্রতিক্রিয়া ওকে আরও মাতাল করে তুলেছে। ঐক্য অদ্ভুত অনুভূতির ঝড় নিয়ে ঐক্যর হাত পৌঁছে গেল আবৃত্তির ব্লাউজের ফিতে। আরশিতে নিজের প্রতিবিম্বের পানে স্থির পলকহীন দৃষ্টিতে তাকিয়ে আছে ঐশী। ঠোঁটের কোনো ঈষৎ হাসির রেখা ফুটে আছে মেয়েটার। হালকা পলক ঝাপটে ঝাপটে নিজেকে দেখছে অনেকক্ষণ ধরে। আপাদমস্তক নীলে আচ্ছাদিত হালকা সাজে সজ্জিত বধূরূপ থেকে যেন নিজেরই চোখ সরছে না। ঐশী মাথা নামিয়ে মুচকি হাসে। বুক জুড়ে চাপা উত্তেজনায় হাত পা থরথর করে কাঁপছে মেয়েটার। দীর্ঘ 4টা বছর আহানকে ওর নিরলস ভালোবেসে গিয়েছে। কোনোদিন ভাবেও নি যে তাকে নিজের করে আদত পাবে কি না, কিন্তু অবশেষে ওর ভালোবাসাকে ও নিজের করে পাচ্ছে। এই অনুভূতি ব্যাখ্যাতীত। কই ঐশী হলো তোমার? আমার ভাই এসে বসে রয়েছে বউয়ের অপেক্ষায়। রুমে চেঁচিয়ে বলতে বলতে ঢুকলো আবৃত্তি। কিন্তু বধূ সাজে ঐশীকে দেখে থমকাতে বাধ্য হলো আবৃত্তির ব্যস্ত পদযুগল। মুগ্ধ চোখে ঐশীর আপাদমস্তক পর্যবেক্ষণ করে বলে ওঠে, ওয়াও, কত সুন্দর দেখাচ্ছে গো তোমায়। ঐশী মাথা নামিয়ে মুচকি হাসে। আবৃত্তি উত্তেজিত কণ্ঠে বলে, জানো আহান ও না। পুরো বাক্যটা সম্পূর্ণ না করে মাঝপথে থেমে যায় আবৃত্তি। মনে মনে ভাবে, না থাক, বলার দরকার নেই। দুজন দুজনকে দেখে সারপ্রাইজ হবে খুব। আবৃত্তির মুখের দিকে তাকিয়ে আছে ঐশী। ভাবে কি বলবে বলে আর পুরো কথাটা বলল না। আবৃত্তি মুচকি হেসে ঐশীর কাঁধ আঁকড়ে ধরে বলল, চলো, তোমার দুলে রাজা অপেক্ষা করে আছে। আবৃত্তি আর ঐশীর ফ্রেন্ডরা মিলে ঐশীকে নিয়ে বাড়ির লনে আসলো। ওদের বিয়ের স্টেজটা লনের কাছেই করেছে। খোলা মেঘলা আকাশের নিচে অধীর অপেক্ষারত আহান শীতল সমীরণেও ও মৃদু ঘামছে চাপা উত্তেজনায়। প্রতিটা কপত কপতি বোধ হয় এই দিনে এক বুক উত্তেজনা পুষে রাখে নিজেদের অর্ধাঙ্গিনীকে বিয়ের সাজে দেখতে। হঠাৎ বিয়ের অতিথিদের গুঞ্জন কানে এসে বাড়ি খায় আহানের, ওই তো বউ আসছে। চটক কাটার ন্যায় সামনে তাকায় আহান। তাকাতেই সম্পূর্ণ স্থবির হয়ে যায় ওর গোটা সত্তা। ওই সময়টায় ঐশীও মাথা তুলে তাকায়। সাদা শেরওয়ানির উপরে নীল শেরওয়ানির কোটিতে আবৃত আহানকে দেখে থমকে রইল দুপল। আহানের দুনয়নে অপার মুগ্ধতা উপসে পড়ছে। একে অপরের সাথে নীরব দৃষ্টি বিনিময় হতেই দুজনে চমকে যায়। কারণ দুজনে আজ তাদের বিশেষ দিনে দুজনকে সারপ্রাইজ দিতে নীল রঙে গায়ে জড়িয়েছিল। কয়েক সেকেন্ডের নিষ্পলক দৃষ্টি বিনিময় হলো দুজনের। দুজন দৃষ্টিতেই যেন ব্যক্ত করছে না বলা হাজারো কথা। ঘরের মাঝে ঐশী স্টেজের কাছাকাছি আসলো। ওর ঘোর কাটে সামনে একটা হাতের উপস্থিতিতে। ঐশী ঘোলাটে চোখ উঁচিতে দেখে ভীষণ রকম সুদর্শন ডক্টর আহান খন্দকার ওর দিকে মুচকি হেসে হাত বাড়িয়ে রেখেছে। ঐশী দুরু দুরু চিত্তে আহানের হাতে নিজের হাত বাড়িয়ে দেয়। আহান ওর হাতটা আঁকড়ে স্টেজে উঠতে সাহায্য করে। ফটোগ্রাফার ওদের নানা যুগল ছবি ক্যামেরাবন্দি করলো। যদিও দুজনের কেরিয়ার এস্টাবলিশ হলে মহা ধুমধামে আয়োজন করে আবার বিয়ে হবে, কিন্তু প্রথম অনুভূতি সর্বদা আমাদের হৃদয়ে গেঁথে রয়। ফটোগ্রাফার ছবি তুলতে বারবার আহানকে ক্যামেরার দিকে ফোকাস করতে নির্দেশনা দিচ্ছে, কিন্তু আহান চেয়েও নিজের চোখ দুটো ঐশীর ওপর থেকে হটাতে পারছে না। মেয়েটা যেন ওর চোখ দুটো চুম্বকের মতো টেনে নিজের সজ্জিত পেলব আননে স্থির করে রাখছে। ফটো সেশন শেষে কাজী বিয়ে পড়ানো শুরু করলেন। যথারীতি বিয়ের সকল রীতি নিয়ম পালন করে সারা জীবন একটা পবিত্র বন্ধনে আবদ্ধ হলো আহান ঐশী। নিজের বাসর নিয়ে অনেক ফ্যান্টাসি থাকলো। বাস্তবে যখন সেই মাহেন্দ্রক্ষণ সত্যি হলো
তখন এসির ভেতর টেনশনে রীতিমতো হাত পা ঘামছে ঐশীর। ক্ষণে ক্ষণে কেঁপে উঠছে শরীরটা। ঘুম চোখ ঘুরিয়ে চারিদিকে তাকিয়ে দেখলো আহানের রুমটা, যেটাতে আজ থেকে ওর নিজেরও অংশীদারিত্ব রয়েছে। বেশ ছিমছাম আর পরিপাটি রুমটা, কোথাও একটু বিশৃঙ্খলা বা অগোছালো ভাব নেই। চারদিকে রুচিশীলতার মৃদু প্রলেপ, অথচ ঐশীর রুমটা এত এলোমেলো থাকে যে আহানের রুমটা দেখে লজ্জিত অনুভব হচ্ছে। যদিও ভাবি আসার পর এত এলোমেলো ভাব ভালো লক্ষ্য করা যায় না, সে নিয়ম করে গুছিয়ে দিয়ে যায় অগোছালো কক্ষটা। হঠাৎ খট করে দরজা খোলার আওয়াজ হলো। ঐশী খানিকটা চমকে গেল, গাঢ় হয়ে বসে রইল, ঠোঁট নাড়িয়ে আপন মনে বিড়বিড়ায়, কুলডাউন ঐশী, কুলডাউন, তোর প্রিন্স চার্মিং তোর জামাই হয়ে গিয়েছে, এভরিথিং ইজ ওকে। আহান দরজা আটকে রুমে ঢুকে বিছানায় জড়সড়ভাবে বসে থাকা ঐশীকে দেখল। গলার স্বর স্বাভাবিক রেখে বলল, তুমি এখনো চেঞ্জ করনি? যেন দুজন এর আগেও একসাথে থেকেছে এমন স্বাভাবিক গলা আহানের। ঐশী কী বলবে ভেবে পেল না, চোখের কোণা তুলে দেখলো আহান আলমারি খুলে কিছু একটা বের করছে। নাও চেঞ্জ করে শাড়িটা পরে নাও। ঐশী তাকিয়ে দেখে আহান বিছানায় একটা জাম রঙা সুতির শাড়ি রেখেছে, সাথে ঐশীর প্রয়োজনীয় ব্লাউজ, পেটিকোট আর প্রয়োজনীয় ছোট পোশাকটিও আছে। ঐশী সলজ্জে কাপড়গুলো হাতে নিয়ে বাথরুমে ঢুকে গেল। আহান এই ফাঁকেও নিজেও শেরওয়ানি পাল্টে নিল। খট করে দরজা খোলার আওয়াজে আহান সপ্রতিভ হয়ে সেদিকে তাকালো। ঐশী একেবারে গোসল সেরে বের হয়েছে। হালকা জামরঙা শাড়িটাই কি দারুণ মানিয়েছে শ্যামলা মিষ্টি চেহারার মেয়েটাকে। প্রসাধনীবিহীন ভেজা মুখটা আরও স্নিগ্ধ দেখাচ্ছে। আহান সম্মোহনের মতো তাকিয়ে রইল। ঘোর কাটল ঐশীর প্রশ্নে, এসিটা কখন লাগিয়েছেন? আহানের ধ্যান কাটে। ঐশী লজ্জায় আর কোনো প্রশ্ন খুঁজে পায়নি, তাই যাই মাথায় এসেছে করে ফেলেছে। আহান ধাতস্থ হয়ে মৃদুস্বরে বলে, এই তো মাত্র কিছুদিন হলো। আপনার এত টাকা খরচা করে এসি ফিট করার কোনো দরকারই ছিল না, আমি মানিয়ে নিতাম। একটা এসি ফিট করতে আহামরি খরচ হয় না ঐশী। আমার বউ আমার ঘরে এসে কষ্টে থাকবে, এটা আমার কাছে খুবই হতাশার বিষয়। ঐশী মুগ্ধ চোখে নিজের জীবন সঙ্গিনীকে দেখে, যে কিনা তার ক্ষুদ্র থেকে ক্ষুদ্র বিষয়গুলো তো নজরে রেখেছে নিজের। আহান বিছানা থেকে ফুলের পাপড়িগুলো ঝাড়তে ঝাড়তে বলল, এসো ঘুমিয়ে পড়ি। ঐশী সকচিত হয়। আহান শেরওয়ানি পাল্টে টি শার্ট ট্রাউজার পরে নিয়েছে। ঐশী তোয়ালেটা বারান্দায় মেলে দিয়ে ইতস্ততভাবে বিছানায় বসলো। মনটা ধুকপুক ধুকপুক করছে। আজ কি ওদের বাসর হবে না? পরক্ষণেই এই চূড়ান্ত অশ্লীল চিন্তাটাই নিজেই লজ্জায় লাল হলো মনে মনে। সিসি ও এসব কী ভাবছে? ওর ভাবনার মাঝে আহান আলমারি খুলে একটা খাম বের করলো, তারপর সেটা ঐশীর দিকে বাড়িয়ে ধরে। ঐশী অবুঝ চোখে তাকালে আহান গলা ঝেড়ে বলে, তোমার দিনমোহর পরিশোধ করে দিলাম, অ্যান্ড থ্যাংক ইউ ঐশী, আমার সাধ্য অনুযায়ী দিনমোহর ধার্য করার জন্য। ঐশী সলজ্জে মুচকি হাসল। ওর দিনমোহর মাত্র 2.5 লাখ টাকা রাখতে বলেছিল ঐক্যকে, যেন ওর স্বামীর হক মেটাতে বিড়ম্বনায় না পড়তে হয়। ঐশী খামটা হাতে নিয়ে ফের আলমারিতে রেখে দিল। আহান হঠাৎ বলে উঠল, ঐশী, পরীক্ষার আগের সপ্তাহে ভাইয়া তোমায় ও বাড়ি নিয়ে যাবেন বলেছেন। আহান আবার ইতস্ততভাবে বলে, আমার মনে হয় তোমার এই বাড়িতে থাকলেই ভালো হবে, না মানে আমি তোমার পড়াশোনায় হেল্প করতে পারতাম। ঐশী মিনমিন সরে বলল, কিন্তু ভাইয়া তো সেটা অ্যালাউ করবে না, এমনিতেই এখনই এই বাড়িতে পাঠাতেই চাইনি ভাইয়া, ভাবি জোর করায়। তার মানে তুমিও তোমার স্বামীর বাড়িতে আসতে চাওনি? আহান মুখটা করে বলল। ঐশী ব্যস্ত গলায় বলল, না না, আপনি আমায় ভুল বুঝছেন আহান, আমি আপনার সাথেই থাকতে চাই, বিশ্বাস করুন। কিভাবে বিশ্বাস করব? তুমি সে চলেই যাবে আর 5-6 দিন পর আমি কি করব বলুন? আই অ্যাম হেল্পলেস। অসহায় শোনায় ঐশীর কণ্ঠ। আহানের হাসি পেলেও মুখটা গম্ভীর বানিয়ে রাখে। ঐশী এবার আহানের কাছে এগিয়ে এলো, ভয়ে ভয়ে ওর বুকে মাথা রেখে নিচু কণ্ঠে বলল, আপনি কি জানেন এই আপনার হতে আমাকে কতটা সাধনা করতে হয়েছে? ঐশীর হঠাৎ কাণ্ডে এবং কথায় আহানের বুকের ভেতরটা চনচনে করে ওঠে। উথলে ওটা ভীষণ আবেগে হাত দুটো তুলে মেয়েটাকে জড়িয়ে নেয় নিজের সাথে। ফিস ফিস করে বলে, জানি তো
ঐশী নাক টেনে শুধায়, তাহলে এসব বলছেন কেন? আমি তো মজা করছিলাম পাগলি। ঐশী ওর বুক থেকে মাথা তুলে সরু চোখে তাকায়। আপনি এত পাজি হলেন কবে থেকে আহান? আহান ওর ফুলে ওরা নাকটা টেনে বলল, তোমার থেকে শিখছি। আহানের কথা শুনে ঐশী কিশোরীদের মতো খিলখিল করে হেসে ওঠে। রাতের নিস্তব্ধতায় সে হাসি নুপুরের মতো ঝংকার তুলল আহানের রুমের দেয়ালে দেয়ালে। আহানের চশমায় ঢাকা চোখ দুটোয় ভাসছে মুগ্ধতা। হঠাৎ করে ঐশীকে বিভলিত করে আঁকড়ে ধরে ওর হাত শাঁসতে থাকা ফিনফিনে অধর জোড়া। ঐশী চমকায়, থমকায়। কিছুক্ষণ লেগে যায় এই বিহ্বলতার তোর সামলাতে। যখন বুঝতে পারে কী হচ্ছে তখন নিজেও হাতের মুঠে আঁকড়ে নেয় আহানের বুকের টি শার্টের অংশ। পরম আবেশে চোখ বুজে নিজেও তাল মেলায় স্বামী নামক প্রেমিক পুরুষের সাথে। অশান্ত হৃদয়ের স্পন্দনের তালে তালে ওরা হারিয়ে যায় ভালোবাসা বহিঃপ্রকাশের অন্তরালে। ওদের অনুভূতিকে আরও উস্কে দিতে বাইরে হঠাৎ করে শুরু হলো বর্ষণ। প্রেমময় বর্ষণের সেই রাতে ঐশীর নাজুক নারী কায়ায় ছাপ বসে যায় আহানের করা। বিধ্বংসী আদরের লালিমা আহানের প্রগাঢ় স্পর্শ আর আদুরে আদুরে মেয়েটা নুয়ে যায় বর্ষার সিক্ত কদম ফুলের মতো। রাত প্রায় ৩টা। নিস্তব্ধ রুমটিতে বাচ্চার তীব্র কান্নার আওয়াজে কানে তালা লাগার জোগাড়। ক্ষুধার জ্বালায় অতিষ্ঠ মাত্র ২ মাসের নবজাতকটিকে গলা ফাটিয়ে কাঁদছে। পাশে শায়িত তার মা জননী নির্লিপ্ত স্থির দৃষ্টিতে সিলিংয়ের পানে চেয়ে আছে। নিজের সন্তানটির এমন করুণ কান্নায়ও তার ভাবাবেগ হচ্ছে না, যেন শিশুটির এমন হৃদয় বিদারক কান্না তার কর্ণধার স্পর্শে করছে না। সে হারিয়ে কোন ভাবনায় অতলান্তে। বাচ্চাটা একসময় কাঁদতে কাঁদতে ক্লান্ত হয়ে মুখে আঙুল চুষতে চুষতে ঘুমিয়ে গেল। এই হতভাগা বাচ্চাটি প্রয়াত ধ্রুব ওয়াহিদের এক ঘৃণ পিতামাতার সন্তান হওয়ার দুর্ভোগই বোধ করে নিষ্পাপ বাচ্চাটিকে পোহাতে হচ্ছে। পুরো বাসায় কেবল ইরা আর ওর শাশুড়ি দীপ্ত আর সোনিয়া বিকেলেই সোনিয়াদের বাসায় গিয়েছে অসুস্থ মাকে দেখে আসতে। ধ্রুবর আকস্মিক মৃত্যুর পর অস্থিতিশীল ইরাকে ওর মা বাবা নিজের কাছে নিয়ে গিয়েছিলেন। পুরো ১ মাস ইরা বদ্ধ উন্মাদের মতো আচরণ করেছিল। ডাক্তার জানিয়েছেন ইরা ভীষণ মেন্টালি ট্রমা পেয়েছে। ওর স্বাভাবিক হওয়ার চান্স খুবই ক্ষীণ। এটা সম্পূর্ণ রোগীর শরীরের ওপর ডিপেন্ডেন্ট। রোগী যদি নিজের মনোবলে না সুস্থ হয় তাহলে কোনো মেডিসিন দ্বারা সুস্থ হওয়ার সম্ভাবনা নেই। নিরুপায় ইরার বাবা মা নবজাতক বাচ্চাটাকে নিজেদের আর আয়ার তত্ত্বাবধানে নিবিড় পর্যবেক্ষণে রেখেছিলেন, কারণ ইরা মানসিকভাবে এতটাই অপ্রকৃতস্থ ছিল যে বাচ্চাটাকেও দু চোখে দেখতে পারত না। কাছে নিলে আঘাতের চেষ্টা করত। ইরার মা বাবা পুরো আশা ছেড়ে দিয়েছিলেন, কিন্তু ওনাদের পুরোপুরি অবাক করে দিয়ে একদিন ইরা নিজে দেখে একদম স্বাভাবিক মানুষের মতো কথা বলতে শুরু করে। নিজের ২ মাসের মেয়েকে নিজ উদ্যোগে কোলে নিয়ে আদর করে স্তনপান করায়। পাগলপ্রায় ইরার মা বাবা সাথে সাথে ডাক্তারের শরণাপন্ন হন। ডাক্তার জানায় ইরার মানসিক অবস্থার উন্নতি হয়েছে, উদ্বেগের কোনো কারণ নেই। হয়তো ধীরে ধীরে ইরা একদম স্বাভাবিক জীবনে ফিরে আসবে। একমাত্র আদরের কন্যার সুস্থতার আশ্বাসবাণী শুনে তাদের বুক থেকে বিশাল ওজনের পাথর সরে যায়। কিন্তু স্থিতিশীল হলেও ইরা সম্পূর্ণ নিশ্চুপ বনে যায়। সারাদিন মুখ ফুটে একটা বাক্য ওর মুখ থেকে নিঃসৃত হয় না। সারাদিন কেমন ফ্যালফ্যাল করে ছাদের দিকে চেয়ে গভীর ভাবনায় বিভোর থাকে, নয়তো বাচ্চাটার মুখে চেয়ে থাকতো এক দৃষ্টিতে। ওর মেয়ের একটা সুন্দর নাম রেখেছে ওর চাচা, ইরার নামের সাথে মিলিয়ে ইনায়া ওয়াহিদ। কিন্তু নামটা কেন যেন ইরার পছন্দ হলো না। ও নিজে আর একটা নাম ঠিক করলো মেয়ের জন্য, ধারা। সব মোটামুটি ভালো চলছিল। এর একদিন ইরা হঠাৎ করে জানায় সে তার স্বামীর বাড়ি ফিরতে চায় ধারাকে নিয়ে। ইরার মা শুনে সাথে সাথে নাকচ করে দেন। কারণটা ইরার শাশুড়ি মহিলা ছেলের মৃত্যু শোকে পাগল বনে গিয়েছেন। ছেলের অকাল মৃত্যুর জন্য সারাক্ষণ ইরাকে দোষারোপ করে সাপসাপান্ত করতে থাকেন। অমন অসুস্থ পরিবেশে ইরার আরও অসুস্থ হয়ে যাওয়ার শঙ্কায় ইরার মা মেয়েকে কিছুতেই পাঠাবেন না। কিন্তু ইরাও নাসরবান্দা, সে যাবেই যাবে। না যেতে দিলে পালিয়ে হলেও যাবে। শেষমেশ ইরার বাবার পরামর্শে উনি রাজি হন।
এই তো ধ্রুবর মৃত্যুপুরীর মতো ফ্ল্যাটটায় ইরার আজ 14 দিন। ইরার শাশুড়ি আচরণ একদম ঠান্ডা, আগের মতো রুষ্ট আচরণ না করলেও ইরার সাথে তার বিশেষ কথাবার্তা হয় না। সোনিয়া খুব খুশি মনে ধারাকে আগলে রাখতে শুরু করে। একটা অজ্ঞাত কারণে ও কনসিভ করতে পারছে না। সন্তান কাম্য সোনিয়া তাই ধারাকে নিজ সন্তানের মতোই মাতৃস্নেহে আগলে রাখে, কিন্তু আজ তার অনুপস্থিতিতে বাচ্চাটা না খেয়ে ঘুমিয়ে গেল। সোনিয়া থাকলে বাচ্চাটাকে অন্তত না খেয়ে অসহায় হয়ে ঘুমাতে হতো না। ধারার কান্নার শব্দ ঠিকই উঠে এসে ফর্মুলা মিল্ক খাওয়াতো। ইরা হঠাৎ বেড থেকে উঠে বসে, রুমের দেয়ালে ধ্রুবর টানানো ছবিটার দিকে কিছুক্ষণ এক দৃষ্টিতে চেয়ে থাকে। তারপর পা টেনে আলমারি খুলে ধ্রুবর পছন্দের রঙের একটা শাড়ি বের করে পরে নেয়। ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে মন ভরে সাজে। সাজগোজ শেষ হতেই আয়নায় নিজের কঙ্কালসার অবয়বের দিকে তাকে হঠাৎ অট্টহাসি দিয়ে ওঠে। ওর অট্টহাসির শব্দে সদ্য নিদ্রায় আচ্ছন্ন হওয়া ধারা চমকে উঠে ভয়ে চেঁচিয়ে কান্না শুরু করে, কিন্তু ইরা সম্পূর্ণ ভ্রুক্ষেপহীন। বাচ্চাদের চেঁচিয়ে কান্নাও কেউ আসলো না। কিভাবে আসবে? ইরার শাশুড়ি ঘুমের ওষুধ খেয়ে ঘুমাচ্ছেন। ইরা কতক্ষণ প্রকৃত স্থিরের মতো নিরন্তর হেসে হঠাৎ থেমে গেল। তারপর রোবটের মতো রিডিং টেবিলটার সামনে চেয়ারটা নিয়ে বিছানায় রেখে সে চেয়ারের উপরে উঠে দাঁড়ালো। হাতের ওড়নাটা ফ্যানের সাথে শক্ত করে বেঁধে গলায় দড়ি বাঁধল। একবার দেয়ালে টানানো ধ্রুবর হাস্যোজ্জ্বল ছবিটার দিকে তাকে মৃদু হেসে ভীষণ ঠান্ডা গলায় ফিসফিসে বলল, আমি আসছি ধ্রুব, আমি আসছি, তোমাকে আর একা থাকতে হবে না, আসছি আমি। আর তারপর চোখের পলকে চেয়ারটা পায়ের নিচ থেকে সরে গেল। শূন্যে কতক্ষণ ইরার শরীরটা ঝুলে পা দাপাদাপি করল। অতপর ইরার পা দুটো সম্পূর্ণ স্থির, জিভ বেরিয়ে চোখ দুটো প্রকটভাবে খুলে আসে। ধারা তখনও কেঁদে চলেছে গলা ফাটিয়ে। ওর কান্নার শব্দে ওর মা জননী এবার ভ্রুক্ষেপ করল না। লাক্স সাউথ এরিয়েটল মালদ্বীপের একটি প্রাইভেট রিসোর্ট, লাক্স সাউথ এরিয়েটল রিসোর্ট, সেখানকার একটা ভিলায় উঠেছে ঐক্যরা। মালদ্বীপের লাক্সারি রিসোর্টগুলোর মধ্যে অন্যতম একটা নিরিবিলি রিসোর্ট এই লাক্স এরিয়েটল রিসোর্টটি। অনেকগুলো ভিলা নিয়ে গভীর সমুদ্রের এটলের মাঝের একটা দ্বীপে অবস্থিত এই রিসোর্টটি। 10 দিনের নির্দিষ্ট একটা সময় ঐক্য নিরিবিলি পরিবেশের সাথে একান্তে সময় কাটাতে মালদ্বীপ নিয়ে এসেছে। সাথে এসেছে আহানৈশী। মূলত ঐক্যর পক্ষের থেকে বোন আর সম্বন্ধীর জন্য বিয়ের গিফট ছিল এই ট্রিপটা। বলতে গেলে দুই জুটি হানিমুন মানাতে এই মালদ্বীপ ভ্রমণ। দীর্ঘ 4 ঘন্টা 15 মিনিটের বিমান যাত্রার পর আজ ভোর রাতে সবাই মালদ্বীপের ভেলেনা ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে এসে পৌঁছেছে। সেখান থেকে সি প্লেনের রিসোর্টে পৌঁছাতে প্রায় 25 মিনিটের মতো লেগেছে ওদের। আরশান ওয়াফা প্রথমবারের মতো প্লেনে চড়ে বেশ উৎফুল্ল ছিল, কিন্তু এয়ারপোর্টে পৌঁছাবার আগেই দুজন ক্লান্তিতে নুয়ে মাম্মাম পাপার বুকে ঘুমিয়ে পড়ে। আবৃত্তি আর দুজনকে জাগাতে দেয়নি, কারণ সি প্লেনে চড়লে নাকি মাথা ঘোরায়, বমি বমি পায়, তাই ঘুমন্ত অবস্থায় দুজনকে কোলে নিয়েই রিসোর্ট পর্যন্ত এসেছে। রিসোর্টের প্রয়োজনীয় চেকিং শেষে নিজেদের জন্য বুক করা রুমে এনে ওদের বেডে শুয়ে দেয়। তারপর হালকা ফ্রেশ হয়ে নিজেরাও গা এলিয়ে দেয় ওদের পাশে। মখমলি বিছানায় মাথাটা এলিয়ে দিতেই ঘুমের রাজ্যে পাড়ি জমায় পরিশ্রান্ত শরীরগুলো। সেই ঘুম ভাঙে মালদ্বীপ সময় সকাল 10টায়। আবৃত্তি সবার আগে ঘুম থেকে জেগে ওঠে। তারপর ঐক্যকে জাগিয়ে শাওয়ার নিতে চলে যায়। ঐক্য এই ফাঁকে ওয়াফা আরশানকে ঘুম থেকে জাগাতে চেষ্টা করে। আবৃত্তি শাওয়ার নিয়ে এসে ঐক্য হতাশ চিত্তে বিছানায় বসে আছে। পাশে ওয়াফা আলু থালু বেশে থম মেরে বসে আছে। আবৃত্তিকে বের হতে দেখে ঐক্য হতাশ গলা শুধায়, এত চেষ্টা করলাম আরশানকে কিছুতেই তুলতে সক্ষম হয়নি, তুমি প্রতিদিন জাগাও কিভাবে ওকে? আবৃত্তি চুল থেকে তোয়ালেটা খুলে মৃদু হেসে বলে, আপনি ট্রিক জানেন না তাই জাগাতে পারেননি। আচ্ছা কি ট্রিক শুনি? চোখে পানি ছিটাবে? ধর সরুন তো, এটা কোনো ট্রিক হলো? এই অকাজ করলে ছেলে ঘুম থেকে উঠে চিল্লিয়ে কেঁদে পুরো মালদ্বীপ মাথায় তুলবে। না বাবা দরকার নেই, তুমি জাগাও। ঐক্য বিছানা থেকে উঠে কোমরে 2 হাত আঁকড়ে দাঁড়ায়। আবৃত্তি বিছানায় এলোমেলো হয়ে ঘুমিয়ে থাকা আরশানের পাশে বসে মাথায় হাত বুলিয়ে মৃদুস্বরে ডাকে, আরশান বাবা আমার, ওয়াটার ড্রাইভিং করবে না? লোভনীয় প্রস্তাবটা কর্ণকুহরে পৌঁছাতে আরশান নড়ে চড়ে ওঠে। আবৃত্তি আবার বলে ওঠে,
বাবা তোমার পাপা ওয়াফাকে নিয়ে চলে যাচ্ছেন কিন্তু। এবার কাজ হলো আরশান ধরফড়িয়ে চোখ কষলে উঠে বসে, হাই তুলে ঘুম কাতরে কণ্ঠে শুধায়, আমরা মালদ্বীপ পৌঁছে গিয়েছি মাম্মাম। মালদ্বীপ বাবা? হ্যাঁ, আমরা অনেক আগেই পৌঁছে গিয়েছি। এখন ওঠো, শাওয়ার নিয়ে ব্রেকফাস্ট করে আমরা ঘুরু ঘুরু করতে বের হব। মাম্মাম, আমরা ওয়াটার ড্রাইভিং করব না? করবো তো বাবা, আগে শাওয়ার নিয়ে রেডি সেটি হতে হবে না? ওকে গলায় তোয়ালে ঝুলিয়ে দুজনকে দু কাঁধে চড়িয়ে ওয়াশরুমের দিকে যেতে যেতে বলে, আসুন বাবারা, আমরা পুলে গোসল করব, দেখবেন ঘুম মামা দৌড়ে পালিয়েছে। এই বলে ঐক্য দুজনকে নিয়ে পুলে নেমে পড়ে। পুলে নামতেই দুজনের ঘুম ঘুম ভাব গায়েব। পানি দেখলে খুশির অন্ত থাকে না দুটোর। সহসা দুজন ঐক্যর গলা জড়িয়ে অপটু হাত পা ঝাপটিয়ে সাঁতরাতে থাকে। আবৃত্তি পুল সাইডে সান লাউঞ্জে বসে বিমুগ্ধ চোখে বসে স্বামী সন্তানের পানিতে দাপাদাপি করা দেখছে। ঐক্যর সাথে বাচ্চাদের এই ছোট ছোট মুহূর্তগুলো খুব উপভোগ করে। বাচ্চাদের খিলখিলে হাসির শব্দে আবৃত্তির ঠোঁটের কোণেও এক সিলতে হাসি ফুটে ওঠে। ঐক্য, ওদের নিয়ে উঠে আসুন, খিদে পায়নি আপনাদের? ওয়াফা পুলের নীলাভ স্বচ্ছ পানিতে হাত জাপটাতে জাপটাতে বলে, মাম্মাম আর একটু থাকি না, খুব মজা হচ্ছে। মাম্মাম পরে আবার নামবে, এখন আসো, খাবার খেয়ে আমরা ঘুরু ঘুরু করতে যাব তো। আরশান ঐক্যর হাত থেকে আগে ভাগে ঝাঁপ দেয়। আবৃত্তি আতকে উঠে পানিতে নামতে নিল, কিন্তু ওকে অবাক করে দিয়ে আরশান খুবই দক্ষভাবে সাঁতরে কিনারে আসে। ঘটনার আকস্মিকতা আবৃত্তি হতবাক বনে যে। ঐক্য ফিসেল হেসে বলে, কি অবাক হয়েছেন সানাদের মাম্মাম? আরশান এত তাড়াতাড়ি সাঁতার শিখে নিল। আবৃত্তি অবাক স্বরে আওড়ায়, দেখতে হবে না ছেলেটা কার? আবৃত্তি মুস্কি হাসে শোধায়, ওয়াফা এখনো শিখতে পারেনি? ওয়াফা হড়বড়িয়ে বলে, মাম্মাম আমি একটু একটু পারি, দেখবে? বলে ঐক্যর গলা জড়িয়ে পানিতে পা ঝাপটাতে থাকে। মেয়ের কাণ্ডে ঐক্য হু হা করে হেসে দেয়। আবৃত্তি ঠোঁট টিপে হাসে। মেয়ে তার একটু একটু পারে, তা বাপের গলা জড়িয়ে ধরে। শাওয়ার নেওয়া শেষ হলে আবৃত্তি ওয়াফাকে তৈরি করিয়ে দেয়। আরশানকে ঐক্য রেডি করিয়ে দিয়েছে। ওর আর ওয়াফার পরনে ওশান ব্লু আর হোয়াইটের কম্বিনেশন লং গাউন। ট্যুরে আসার আগে ঐক্য ওদের জন্য এক গাদা শপিং করেছিল। মামের জন্য ম্যাচিং করে কয়েকটা বিচ ড্রেস কিনেছে ঐক্য। আবৃত্তির কখনো এইরকম ড্রেসগুলো পরা হয়নি। ড্রেসটা পরার পর নিজেকে নিজের কাছে অন্যরকম লাগছিল। ড্রেসগুলোর সাথে সাধারণত ওড়না হয় না। ঐক্য নিজ উদ্যোগে আবৃত্তির প্রতিটি ড্রেসের সাথে আলাদা করে ম্যাচিং করে ওড়না পারচেস করেছে। আবৃত্তির প্রতি ঐক্যর এই খুঁটিনাটি খেয়াল যত্নগুলোই আবৃত্তিকে ততোধিক মুগ্ধ করে। ঐক্য আর আরশান পরেছে ব্লু আর হোয়াইট হাওয়াই সাপার ক্যাম্প কলার শার্ট, সাথে ক্যাজুয়াল হোয়াইট 3/4 প্যান্ট। ঐক্যর চোখে বিশাল এক রোদ চশমা। আবৃত্তি আঁট চোখে বার কয়েক নিজের সুদর্শন বরটাকে দেখে নিল। ঐক্যর বেরিয়ে থাকা শ্যামলা লোমযুক্ত লম্বা লম্বা পাগুলো বড্ড চোখে বিচ্ছে। একবার ভাবলো বলবে চেঞ্জ করে ফুল প্যান্ট পরে নিতে পারে, ভাবলো না থাক, এখানে সবাই অর্ধনগ্নেই থাকে, তার স্বামীর পায়ের দিকে কেউ তাকাবে না। ঐক্য রুম লক করে ঐশীর নম্বরে কল করে, এই আহান উঠুন না। আহান কপাল কুঁচকে হালকা একটু নড়েছে। ঐশীকে আর একটু নিজের সাথে জড়িয়ে নেয়। আহানের হাতের বাঁধনে ঐশী হাঁসফাঁস করে বলে ওঠে, ভাইয়া আমাদের জন্য ওয়েট করছে, প্লিজ জলদি উঠুন। আহান বিরক্তির শ্বাস ছেড়ে চোখ কষলে বসলে, তারপর উঠে বসে। হানিমুন ট্রিট দিয়ে হানিমুনটাই তো করতে দিচ্ছে না তোমার ভাই। ঐশী সলজ্জে বলে ওঠে, 10 দিনের জন্য এসেছেন, ভুলে গিয়েছেন? আহান ঐশীকে হ্যাঁচকা টানে নিজের বুকের ওপর আশ্রে ফেলে। হাত দিয়ে ঐশীর মুখের ওপর ঢেকে পড়া কয়েকটা চুল আলতো হাতে সরিয়ে জড়ানো গলায় বলল, না একদম ভুলিনি। হানিমুনে মানুষ যা করতে আসে আমি তো আমার কাজই করছি, কিন্তু তোমার ভাইয়া বোধহয় ভুলে বসেছে সে হানিমুনে এসেছে। ঐশী লাজে মরিমরি হয়ে ক্ষীণ গলায় বলে, আপনার মতিভ্রষ্ট হয়েছে আহান, হানিমুনে মানুষ খেতে ও ঘুরতেও আসে। আহান এক ভুরু উঁচিয়ে শুধালো, ইউ মিন অল ডে খাওয়া অ্যান্ড ঘুরাঘুরি? ইয়েস। আহান ঠোঁট বাঁকিয়ে রহস্যময় হেসে বলে, ও আইসি, তাহলে রাতে তৈরি থেকো মাই লাভ, রাতের কাজ রাতেই করব তাহলে। লজ্জাতরে ঐশীর গাল দুটো গরম হয়ে উঠল। সহসা আহানকে নিজের সাথে ধাক্কা মারে। সরুন তো নির্লজ্জ লোক। আহান হো হো করে রুম থেকে কাঁপিয়ে হেসে দেয়। রেস্টুরেন্টটা দেখে আরশান ও ওয়াফা চোখ বড় বড় করে তাকিয়ে রইল।
কারণ পুরো রেস্টুরেন্টটা বানানো হয়েছে বড় একটা বেনিয়ন গাছের ওপর। ভিলা থেকে 5 মিনিটের দূরত্বে বিচের পাশে জঙ্গলের ভেতরে এই রেস্টুরেন্টটা। চারিদিকে লম্বা লম্বা ট্রপিক্যাল গাছ। আরশান ওয়াফা লাফিয়ে ওঠে অদ্ভুতপূর্ব এই ট্রি হাউস রেস্টুরেন্টটা দেখে। পাপা দেখো দেখো ট্রি হাউস, ওয়াও! চারদিকে আবৃত্তি মুগ্ধ দৃষ্টিতে তাকিয়ে ওড়ায়। আরশান ওয়াফার পাপা দেখেছেন কি সুন্দর। ঐক্য মুচকি হেসে বলে, আসল সৌন্দর্য এখনো দেখেছেন কই ম্যাডাম, লাঞ্চে আন্ডার ওয়াটার রেস্তোরাঁয় নিয়ে যাব। সবাই কাঠের সিঁড়ি বেয়ে রেস্টুরেন্টে ঢুকলো। রেস্টুরেন্টের ইন্টেরিয়র দেখে সবাই আরও বেশি অভিভূত হলো। ছাদবিহীন সম্পূর্ণ খোলা রেস্টুরেন্টটা, ফলস্বরূপ মৃদুমন্দ হাওয়া পশলা এসে ছুঁয়ে দিচ্ছে ওদের ক্লান্ত শরীরগুলো। কাঠের পাতার টনের ওপর সারিবদ্ধভাবে বিছিয়ে রাখা বেতের চেয়ার, টেবিলগুলো গাছের গুঁড়ি কেটে স্ল্যাব বানানো। প্রতিটি টেবিলের ওপর ফুলদানিতে তাজা ফ্রাঙ্গিপানি ফ্লাওয়ার্স রাখা। সেই ফুলগুলো থেকে আসা সতেজ সুগন্ধ পরিবেশটাকে আরও মোহনীয় করে তুলছে। গাছের ডালে অনেকগুলো রেটেন্ট ল্যাম্প ঝুলছে। এক কোণে ছোট্ট একটা বার কাউন্টার, সাজিয়ে রাখা ওয়াইন বটলগুলো দেখে ঐক্যর চোখ চকচক করে ওঠে। পরক্ষণে আবৃত্তির কথা স্মরণে আসতে জিভে কামড় দিল। ভুলক্রমে যদি এক প্যাকও গিলে নেয় তাহলে বউ তার হানিমুনকে আর হানিমুন রাখবে না। না, সবার আগে বউ থাকলে এসব না হলেও চলবে। ঐক্য রেলিংয়ের পাশে একটা টেবিলের ওদের নিয়ে বসলো। এই পাশ দিয়ে সমুদ্রের ভিউ পাওয়া যায়। সব মিলে একটা নৈসর্গিক সৌন্দর্যের দেখা পেল সবাই। একটু পর আহান ঐশী ওদের সাথে জয়েন হয়। ওরা আসতে ঐক্য সবার জন্য খাবার অর্ডার করে। ব্রেকফাস্টে সবাই মালদ্বীপের স্পেশাল মাশহুনি অর্ডার করে, সাথে ওদের বেস্ট মেনু নারকেল পান্না, কোটা আর কিছু সি ফুড অর্ডার করে। আবৃত্তি বেছে বেছে বাচ্চাদের জন্য চিকেন নাগেট, মিনি বার্গার, পাস্তা আর ফ্রুটস স্কোয়ার অর্ডার করে। সচরাচর একসাথে এত জাঙ্ক ফুড ও কখনোই বাচ্চাদের অ্যালাউ করতো না, কিন্তু ট্রিপের এই দিনগুলো আবৃত্তির মনস্থির করেছে সব কিছু ওদের পছন্দ মতো করবে। এই সময়গুলো তো সবসময় লাইফে আসবে না। ট্রি হাউসে ব্রেকফাস্ট শেষ করে সবাই বিচে হাঁটতে বের হলো। আহান ঐশী নিজেদের মতো হাঁটতে হাঁটতে অন্য পাশে চলে গেল। ঐশীর পরনে একটা হোয়াইট টপ আর হোয়াইট স্কার্ট, আহানের পরনে একটা কালো 3/4 প্যান্ট আর প্যাস্টেল রঙের কটনের পাতলা বাটিক শার্ট। গলায় ঝুলানো একটা ক্যামেরা নিয়ে ফটোজেনিক জায়গাগুলোতে বউকে দাঁড় করিয়ে ফটো নিতে ভুল করছে না। ওয়াফা আরশানকে নিজেদের মতো ছেড়ে দিয়ে ঐক্য আবৃত্তি বিচ আমব্রেলায় হেলান দিয়ে বসে। ঐক্যর কাঁধে মাথা রেখে আবৃত্তি বাচ্চাদের দিকে নজর রাখছিল। স্থানীয় একটা মেয়ে বিচে হেঁটে হেঁটে ঝিনুকের বিভিন্ন অর্নামেন্টস আর তাজা ফুলের তৈরি ক্রাউন সেল করছে। ঐক্য মেয়েটাকে ডেকে তার থেকে 2টো ফ্লাওয়ার ক্রাউন কিনে বউয়ের মাথায় অতি যত্ন সহকারে পরিয়ে দিল। তারপর গলা চড়িয়ে ওয়াফাকে ডাকলো। ওয়াফা দৌড়ে আসলো, ঐক্যর মাথায় পরিয়ে দিল। ফ্লাওয়ার ক্রাউন 2টো পরানোর পর মনে হলো ঐক্যর সামনে 2টো জলজন্ত পরি দাঁড়িয়ে আছে। ঐক্য ফোন বের করে আরশানকেও ডাকে। তারপর ফোন বের করে একটা সুন্দর ফ্যামিলি সেলফি তুলে নেয়। বাচ্চারা আবৃত্তির হাত টেনে ধরে ভীষণ আগ্রহী গলায় বলে, মাম্মা আসো, আমরা প্যালেস বানাবো, আসো। আবৃত্তি মুচকি হেসে ওদের সঙ্গে বালিতে বসে পড়ল। ওরা অপটু হাতে আবৃত্তির সাথে মিলে একটা প্যালেসের গড়ন দিতে শুরু করে। ওদের থেকে একটু দূরে দাঁড়িয়ে ঐক্য ফোন বের করে ভিডিও করছে স্ত্রী সন্তানদের এই চমৎকার মুহূর্তটি। সমুদ্রের নীল জলরাশির অপার সৌন্দর্য যেন ফিকে পড়ে গিয়েছে তার সামনের এই আদরগুলোর কাছে। ঐক্য মুগ্ধ চিত্তে নিবেশন মনোযোগ ক্যামেরায় তাকিয়ে দেখছে ওদের। হঠাৎ পাশে একটা লোক এসে দাঁড়ায়। নিজের পাশে কারো উপস্থিতি অনুভব করে ঐক্য ভুরু কুঁচকে তাকায়। নিজের সমবয়সী বা তারও ছোট একটা অপরিচিত সুদর্শন যুবককে দেখে ললাটে মৃদু ভাঁজ পড়ে। ফোনটা অফ করে ভদ্রতা সূচক হালকা হেসে সুধা, এক্সকিউজ মি। যুবা প্রত্যুত্তরে নিজে মুচকি হাসি ফিরিয়ে বলল, আই এম মোহিত ফ্রম বাংলাদেশ। তস্ত্র ঐক্যর ললাটের ভাঁজগুলো মিলিয়ে যায়। ডান হাতটা বাড়িয়ে চমৎকার এসে বলে, বাংলাদেশি? ও আইসি, আই এম ঐক্য চৌধুরী, অলসো ফ্রম বাংলাদেশ। মোহিত নামের যুবক ঐক্যর সাথে হ্যান্ডশেক করে বলল, নাইস টু মিট ইউ। আমার আপনাদের চেহারা দেখে মনে হয়েছিল বাংলাদেশি, তাই পরিচিত হতে চলে আসলাম।
ঐক্য স্মিত হাসে মোহিত আবৃত্তি আর বাচ্চাদের লক্ষ্য করে আবার প্রশ্ন করে, হানিমুনে এসেছেন? ঐক্য মৃদু হেসে প্রত্যুত্তর করে, জি। এ বাচ্চা দুটো কার? যুবক বালি দিয়ে প্যালেস বানাতে বিমগ্ন আরশান ওয়াফা আর আবৃত্তিকে লক্ষ্য করে শোধায়। ঐক্য ওদের দিকে একচিত্তে তাকিয়ে স্মিত হেসে বলে, আমার। লোকটার চোখ কপালে তুলে শোধায়, আপনাদের মানে? আপনারা বাচ্চা নিয়ে হানিমুনে এসেছেন? ঐক্য এবারও মৃদু হেসে বলে, জি। লোকটা আরেক পলক আবৃত্তি আর সানাদের পানে ভরকে যাওয়া দৃষ্টি ফেলে বোকা বোকা হেসে বলে, ও আই সি। আসলে এমন হানিমুন এই প্রথম দেখলাম তো, তাই একটু অবাক হয়েছি। প্লিজ ডোন্ট মাইন্ড, এনজয় ইয়োর বেবি মুন বলে লোকটা চাপল পায়ে প্রস্থান নিল। লোকটা গমন পানে ঐক্য অবাক বিষয়ে তাকিয়ে নিয়ে অস্ফুট বিড়বিড়ি বলায়, বেবি মুন? ইয়ে, আমরা প্যালেস বানিয়েছি। পাপা পাপা দেখো, আমরা প্যালেস বানিয়েছি। দুজন ছুটতে ছুটতে ঐক্যকে টেনে আনে। ওদের হাসি ঝরা নিষ্পাপ মুখগুলোর দিকে তাকিয়ে থাকতে থাকতে আবৃত্তির মানসপটে ভেসে ওঠে আর একটা নিষ্পাপ কোমল শিশু মুখ। কি মনে করে আবৃত্তি তুরন্ত নিজের ফোনটা পার্স থেকে বের করে একটা নাম্বারে ডায়াল করে। অবশ্যই রিসিভ হতে চপল কণ্ঠে শোধায় আবৃত্তি, ভালো আছে সোনিয়া? আবৃত্তির ফোন পেয়ে মোটেও অবাক হলো না সোনিয়া, কারণ আবৃত্তি প্রায় ফোন করে ওদের খোঁজখবর নেয়। বিশেষ করে ধারার জন্য প্রায়শই কল আসে আবৃত্তির পক্ষ থেকে। আলহামদুলিল্লাহ আপু, আপনারা কেমন আছেন? আপনার বাচ্চারা কেমন আছে? আবৃত্তি মৃদু হেসে বলে, এই তো সবাই ভালো আছে। ধারাবাবু কেমন আছে? ভালো আছে আপু, এই তো দোলনায় ঘুমাচ্ছে। বাচ্চাটার জন্য খুব খারাপ লাগে সোনিয়ার। পৃথিবীর কিছু বুঝে ওঠার আগে মা বাবা হারিয়ে এতিম হয়ে গেল। সোনিয়া তাচ্ছিল্যে হেসে বলে, সব পাপের প্রতিফল বুঝেছ আপু। কারোর সাথে অন্যায় করে কেউ কোনোদিন সুখী হতে পারে না। বদ্ধ বলেও একটা জিনিস আছে, তোমার অভিসম্পাত লেগেছে। আবৃত্তি একটা গভীর দীর্ঘশ্বাস ছেড়ে বলল, আমি না তাদের কোনোদিন বদ্ধ দিনই বিশ্বাস করো সোনিয়া। তবু কেমন হলে এমনটা বলো তো? এই নিষ্পাপ বাচ্চাটা তো কোনো দোষ করেনি, তাহলে সবচেয়ে বেশি শাস্তি সে কেন পাচ্ছে? এক মুহূর্তে নীরবতা। ফোনের অপর পাশে সোনিয়া দীর্ঘশ্বাস ছেড়ে বলল, কথায় আছে, বাবা মায়ের কর্মের ফল সন্তানকে ভোগ করতে হয়। আবৃত্তি ম্লান কণ্ঠে বলল, তুমি ধারার খেয়াল রেখো সোনিয়া। এই বাচ্চাটা একটা সুস্থ জীবনের অধিকার রাখে। বাবা মায়ের কৃতকর্মের ফল কোনো নিঃসব বাচ্চা ভোগ করুক, আমি এটা চাই না। তুমি আর মা হয়েও দোয়া করো আপু যেন এই বাচ্চাটার মা হয়ে থাকতে পারি। ভাগ্যের নির্মম পরিহাসের শিকার ছোট্ট ধারাকে সোনিয়া পরম মমতায় নিজের বুকে আগলে নিয়েছে। ইরার মা বাবা চেয়েছিল ধারাকে নিজের কাছে নিয়ে যেতে, কিন্তু সোনিয়া কঠোরভাবে তার বিরোধিতা করে। ছোট্ট ধারাকেও কখনোই নিজের কাছ ছাড়া করতে চায় না। অন্তত ওর বুঝ হওয়া পর্যন্ত নিজের কাছে রাখার দৃঢ় সংকল্পবদ্ধ সোনিয়া। বড় হওয়ার পর ধারা নিজে যার কাছে থাকতে চেপে থাকবে, সোনিয়া আটকাবে না। সোনিয়ার ভাবনার মাঝেই দোলনায় থাকা ধারা ঘুম ভেঙে হাত পা মুচড়িয়ে টাটা করে কেঁদে ওঠে। সোনিয়া লাইনে থাকা আবৃত্তিকে ব্যতিব্যস্ত গলে বলে, আপু তোমাকে পরে কল করবো। ধারার ঘুম ভেঙে গেছে, কাঁদছে বাচ্চাটা। কল কেটে দোলনা থেকে তার স্বরে কাঁদতে থাকা ধারাকে ব্যস্ত হাতে কোলে নিয়ে সোনিয়া দোলাতে দোলাতে আদুরে স্বরে বলে, কি হয়েছে? কাঁদছে কেন ধারা বেবি? খিদে পেয়েছে আমার মাটার। এই তো আম্মু গরম দুধ করে আনছি। রাত 12টা, পুরো ভিলায় ঝিমধরা নীরবতা বিরাজমান। বাইরে কোন এক বুনে ঝোপ থেকে ভেসে আসছে ঝিঝি পোকার শব্দ। সারাদিনের নিরন্তর ঘোরাঘুরিতে পর্যটকরা শ্রান্ত দেহে গভীর নিদ্রায় তলিয়ে শুধু ঘুম নেই আবৃত্তির দুই বিশ্বর চোখে। প্রায় ঘণ্টাখানেক হতে চলল আবৃত্তি ওদের ঘুম পাড়াচ্ছে, অথচ দুজনের 4টে চোখ এখনো গোল গোল করে তার দিকে চেয়ে আছে। এখনো ঘুম আসেনি ওদের। ঐক্য রুমের দরজার এসে শুধায়, এ নিয়ে প্রায় 10 বার চক্কর কেটে গিয়েছে লোকটা। আবৃত্তির নিজেকে জোকার মনে হচ্ছে। বিরক্তিকর শ্বাস ফেলে বলল, আপনি বারবার এসে ডিস্টার্ব করলে ওদের ঘুম কি করে আসবে ঐক্য? ঐক্য মুখ গোমরা করে বলল, 12টা বেজে গিয়েছে। আবৃত্তি অতিষ্ঠ হয়ে একটা ধমক দিল ঐক্যকে। তো আমি এখন কি করব, নাচবো? আবৃত্তি ধমক খেয়ে বেচারার মনক্ষুণ্ণ হলো। চোখে বালক সুলভ টলটলে অভিমান নিয়ে চুপচাপ বেরিয়ে গেল। স্বামীকে বাচ্চাদের মতো রাগ করতে দেখে আবৃত্তি একটা হতাশ শ্বাস ছাড়ল। বিছানায় তাকিয়ে দেখলো বাচ্চাদের চোখ দুটোর আকার আগের মতোই আছে, একটু সংকুচিত হয়নি চোখগুলোর আকার। আবৃত্তি হতাশ শ্বাস ছেড়ে ফের ক্ষীণস্বরে গান শুরু করলো। আয়া চাঁদ মামা টিপ দিয়ে যা, চাঁদের কপালে চাঁদ টিপ দিয়ে যায়। মাছ কাটলে মুড়ো দেব, ধান কাটলে কুড়ো দেব, কালো গরুর দুধ দেব, দুধ খাবার বাটি দেব। আয়া চাঁদ মামা টিপ দিয়ে যায়, চাঁদের কপালে চাঁদ টিপ দিয়ে যায়।
অবশেষে দুজনের চোখে ঘুম নামতে নামতে ঘড়ির কাঁটা রাত 1টার ঘরে পৌঁছালো। আবৃত্তি দুজনের গায়ে ভালো করে কমফোর্টার জড়িয়ে বিড়াল পায়ে বের হয়ে আসলো। রুমে এসে দেখে ঐক্য রুমের কোথাও নেই। পা টিপে টিপে বারান্দায় উকি মেরে দেখে মুখটা আশারিয়া আধার বানিয়ে পুল সাইডে সান লাউঞ্জারে বসে বিয়ার খাচ্ছে ঐক্যকে মনের সুখে মদ গিলতে দেখে আবৃত্তির মাথাটা দপ করে জ্বলে ওঠে। তবু স্বামীর গোবাচেরার মুখটা দেখে মায় অনুভব করে। ফের রুমে ঢুকে লাগেজ থেকে একটা প্যাকেট হাতে নেয়। হানিমুনের জন্য কেনা ড্রেসগুলোর সাথে ঐক্য কয়েকটা দুষ্টু শাড়ি, ড্রেস, নাইটি কিনে সৃষ্টিকে একান্তে দেখার নিমিত্তে। আবৃত্তি লজ্জালু হেসে প্যাকেটটা নিয়ে অসমে ঢুকে গেল। তৈরি হয়ে নিজেকে আপদমস্তক আরেকবার দেখে নিয়ে পিলপিল পায়ে বারান্দার দরজার অভিমুখে এসে দাঁড়ালো। ঐক্য বিয়ারে চুমুক দিতে দিতে থমকে গেল। পুলের স্বচ্ছ নীল পানিতে কারো অবয়বের ছায়া স্পষ্ট ভেসে। ঐক্যের ভুরু কুঁচকে গেল, পেছন ফিরল। পেছনে তাকাতেই মনে হয় কয়েক ভোল্টেজের ঝটকা দিয়ে উঠল শরীর। অবাক নয়নে আবৃত্তির আপদমস্তক দেখে ঐক্যর চোখ ধাঁধিয়ে উঠল। বোধগম্য হলো না হোটেলের সোডিয়াম লাইটের আলো আধারিয়ার মাঝে কি ওটা কোনো অপসরা দাঁড়িয়ে আছে? অত্যন্ত পাগলা নেটের ট্রান্সপারেন্ট রেড শাড়িটায় পরিস্ফুট হয়ে উঠেছে ওর সমস্ত নারীবাগ। আলো যেন পিছলে পড়ছে ওর সোনারঙা গায়ে। সে থাকতে থাকতে ঐক্যর চোখ ঘোলাটে হয়ে আসে। মাথা চারা দিয়ে ওঠে সর্বনাশা নেশা। আবৃত্তির আনত মুখে বিড়াল পায়ে ঐক্যর সামনে এগিয়ে আসে। আবৃত্তির নিজেকে এমন লোভনীয় উপস্থাপনে মনের মধ্যে তা থই থই করলো। বাইরে মুখটা যথাসম্ভব গম্ভীর বানিয়ে রাখল। ঐক্যকে এখনও শান্ত হয়ে বসে থাকতে দেখে আবৃত্তি ভীষণ অবাক হলো। এতক্ষণে তো জনাবের ওর উপরে হামলে পড়ার কথা, তাহলে কি শ্বাস পছন্দ হয়নি? আবৃত্তি টুপ করে ঐক্যর কোলে বসে পড়ে। ঐক্য হঠাৎ প্রতিক্রিয়ায় সামান্য টললে অতি দ্রুত সামলে নেয়। আবৃত্তি ঐক্যর হাত থেকে বিয়ারের ক্যানটা নিয়ে দূরে ছুঁড়ে মারে। তারপর ঐক্যর গলা জড়িয়ে আহ্লাদি কণ্ঠে বলে, কি হয়েছে জনাব? আমাকে কি খুব পচা দেখতে লাগছে? ঐক্য উত্তর দিল না। এত কাছে আবৃত্তির সুগঠিত কোমল শরীরটা অনুভব করে ঐক্যের পায়ের পাতা শিরশির করছে। একটা শুকনো ঢোক গিলে অন্যদিকে ফিরে শক্ত হয়ে বসে রইল। ঐক্যর কোনো প্রতিক্রিয়া না পেয়ে আবৃত্তির নাক ফুলিয়ে ওর কোল থেকে উঠে মিসে অভিমানের ভান ধরে বলল, থাক, আমি বরং রুমে গিয়ে চেঞ্জ করে নিচ্ছি। ঐক্য ধরফর করে আবৃত্তির উন্মুক্ত সরু কোমরটা আঁকড়ে ধরে হ্যাঁচকা টানে ফের নিজের কোলে বসিয়ে দেয়। ঐক্যর ছোঁয়ায় অভ্যস্ত আবৃত্তি ফের একবার কেঁপে উঠল পুরনো অনুভূতিতে। ঐক্য কোনো প্রকার বাক্য বিনিময় না করেই আকস্মিক আবৃত্তির অধৈর্য জোড়ায় হামলে পড়ল। ঘটনার আকস্মিকতায় আবৃত্তি আতকে উঠে ঐক্যর সাদা শার্টটা খামছে ধরে। সময়ের ব্যবধানে আবৃত্তির লাল টকটকে পুরু ঠোঁট যুগল পৃষ্ঠ হতে থাকলো ঐক্যর সিগারেট পোড়া কালচে ওষ্ঠের দংশনে। একটু পর নিঃশ্বাস নেওয়ার তাগিদ ঐক্য আবৃত্তির ঠোঁট জোড়া ছেড়ে দিল, কিন্তু ওকে সামান্য শ্বাস ছাড়ার ফুসুরটুকু না দিয়ে পাজাগুলো করে উঠে দাঁড়িয়ে রুমে হাঁটা দেয়। নরম বিছানায় শুয়ে দিয়ে নিজের গা থেকে শার্টটা খুলে দূরে ছুঁড়ে মারে। তারপর নিজের সকল ভার আবৃত্তির শরীরের ওপর ছেড়ে ওর গোটা দেহে ঘোলাটে নেশাক্ত দৃষ্টি বুলিয়ে হাসকি স্বরে ফিসফিসে বলে, তুমি ওয়াইনের লাল তরলের চেয়েও বেশি নেশাক্ত আবৃত্তি। আজ বোধহয় পূর্ণিমা। গোটা পৃথিবী জ্যোৎস্নায় ম্লান করছে। বিশাল খোলা জানালা ভেদ করে ঝিরঝিরে পবনে শিরশির করে উঠছে আবৃত্তির নিরাবরণ কায়া। আবৃত্তি শরীরটা আরেকটু সিটিয়ে নেয় ঐক্যর বুকে। নীরবতা ভেঙে আবৃত্তির ঐক্য বদ্ধ নেত্রে জড়ানো গলায় উত্তর দেয়, আপনি কি জানেন আমি আপনাকে খুব ভালোবেসে ফেলেছি। ঐক্য চট করে চোখ খুলে তাকায়। আবৃত্তি মাথা তুলে ঐক্যর লাল চোখ যুগলে স্থির দৃষ্টিতে তাকে নিরেট স্বরে বলে, এবং আপনি আমার জীবনের প্রথম এবং শেষ ভালোবাসা। ঐক্য ঢোক গিলে আবৃত্তি ওর প্রথম ভালোবাসা নয়, এটা সত্য, কিন্তু এই নারী হবে ঐক্যর শেষ ভালোবাসা। এই নারীর পরে অন্য কোনো নারীর কথা ঐক্য স্বপ্নেও কল্পনা করতে পারবে না। মাহিরাকে একদিন ঐক্য পাগলের মতো ভালোবেসেছিল সত্যি, কিন্তু সেই নারীর কুৎসিত ছলনা আর তিক্ততা হৃদয় থেকে সেই ভালোবাসাকে মুছেও দিয়েছে। কতক্ষণ দুজনে নীরবতা পালন করলো। দিন শেষে দুজনের মনেই ক্ষীণ আফসোসের ব্যথা জাগে। কেন তারা দুজনের প্রথম ভালোবাসা হয়ে এলো না? কেন? ভোর 5টা। আবৃত্তি, ঐক্য, আরশান
ওয়াফা বসে আছে বীচের বালুচরে, চারদিকে ভোরের পাখিদের মৃদু গুঞ্জন। পুরো বীচটা অনেক নিরিবিলি শান্ত, তেমন মানুষজনের আনাগোনা দেখা যাচ্ছে না। স্বাভাবিক প্রাতকালে মানুষ ভিলার মখমলে বিছানায় প্রিয়তমের বুকে নির্বিঘ্নে গভীর নিদ্রায় তলিয়ে, বাচ্চা দুটো মাম্মাম পাপার কোলে বসে ঘুমে এখনো ঝিমোচ্ছে। কাক ডাকা ভোরে দুজনকে কাঁচা ঘুম থেকে এক প্রকার জোর করে তুলে নিয়ে এসেছে অক্ষ আবৃত্তি। কারণটা ভোরে সূর্যোদয়। আবৃত্তির খুব ইচ্ছে ছিল একদিন প্রিয় মানুষটাকে সঙ্গে করে ভোরের নিস্তব্ধ সূর্যোদয় দু চোখ ভরে দেখবে। ভাগ্য আবৃত্তিকে সেই সুন্দর ইচ্ছেটাকে পূরণ করার সুযোগটা খুবই সুন্দর সময় দিয়েছে। তখন আবৃত্তির একজন একান্ত প্রিয় মানুষের সঙ্গে সঙ্গে আরও দুজন প্রিয় মানুষও আছে। তাদের ব্যতীত এই সৌন্দর্য আস্বাদন অসম্পূর্ণ থেকে যেত। অক্ষর কাঁধে পরম নিশ্চিন্তে মাথা রেখে আবৃত্তি তাকিয়ে আছে বিশাল সমুদ্রের কোল ঘেঁষে একটু উদয়মান ওই টকটকে লাল থালার ন্যায় সূর্যটার দিকে। হঠাৎ অস্ফুট স্বরে বলে উঠল আবৃত্তি, দ্বিতীয় সূচনা কখনো কখনো খুব সুন্দর হয়, তাই না অক্ষ? অক্ষ আরশানের চুলে হাত বোলাতে বোলাতে মৃদু হেসে বলে, যদি সঠিক মানুষটা জীবনে আসে তবে। আবৃত্তির চোখজোড়া হঠাৎ টলমল করে ওঠে, ধরা গলায় ভীষণ আবেগে বাষ্পরুদ্ধ কণ্ঠে ফিসফিস করে বলে, ভালোবাসি আমার সন্তানদের পাপাকে। অক্ষ মুচকি হেসে আবৃত্তির চোখের কার্নিশে অশ্রু কণাগুলোকে সযত্নে মুছে মিশরে বলল, ভালোবাসি আমার গোটা পৃথিবীর সুখ এনে দেওয়া মানুষটাকে। সমাপ্ত। আসসালামু আলাইকুম। এই গল্পটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই তা কমেন্টে জানাবেন। এবং যেহেতু সামনে কুরবানি ঈদ, তাই হয়তো একটু ব্যস্ত থাকতে পারি। পুরুষ মানুষের এই ঈদে অনেক কাজ থাকে, একটু বোঝার চেষ্টা করবেন। একটু ফ্রি হলে আমি ভিডিও দেওয়ার চেষ্টা করব, নিয়মিতই ভিডিও আসবে। তবে 2-1 দিন যদি মিস হয় কিছু মনে করবেন না, সাপোর্ট করবেন। আসসালামু আলাইকুম।